প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা জিরো আওয়ারে। আমাদের আজকের আলোচনার বিষয় অন্যান্য দিনের মতোই রাজনীতি। কারণ আমরা রাজনীতি এই মুহূর্তে আমাদের সমস্ত কিছু জেকে বসে আছে রাজনীতির বাইরে যেতে পারছি না। সেই রাজনীতি সন্ত্রাসের রাজনীতি হোক, সেই রাজনীতি গণতন্ত্রের রাজনীতি হোক, সেই রাজনীতি কল্যাণের রাজনীতি হোক, সেই রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি হোক, ভালো হোক মন্দ হোক, কিন্তু রাজনীতি। এবং আমরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছি এই অনুষ্ঠানে যে রাজনীতির বাইরে অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, কিন্তু সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক রাজনীতির বাইরে আমরা খুব যেতে পারছি না। তার মানে রাজনীতি আমাদের এই পরিমাণে জেকে বসে আছে, আমাদের প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রাজনীতি এত বিপুল পরিমাণে জড়িয়ে আছে যে এর একটি শান্তিপূর্ণ পদ্ধতিতে তার যতক্ষণ পর্যন্ত রাজনীতি প্রবাহিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোধহয় আমরা রাজনীতির বাইরে অন্য আলোচনায় যেতে পারছি না। এবং সেই রাজনীতি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান। আওয়ামী লীগ নেতা হিসেবে আমি আপনাকে পরিচয় দিতে পারি। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি শাম্মী আক্তার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করবো, তার আগে দেখে নেব বৈশাখী টেলিভিশনের আজকের সংবাদ শিরোনাম। দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের অর্থনীতির চাকা। 2019 সালে প্রবৃদ্ধির দিক থেকে বিশ্বের দ্বিতীয় হবে বাংলাদেশ, বলছে সিএনএন। নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে মহাসড়কের ঝুঁকিপূর্ণ 216 পয়েন্টে কাল থেকে মোতায়েন করা হচ্ছে 12,000 আনসার। এসএসসি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা, জানালেন শিক্ষামন্ত্রী। অংশ নিচ্ছে প্রায় 15 লাখ শিক্ষার্থী। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন গোটা সমাজেই সুফল আনবে। ঘাটাইলে নবীন নারী সৈনিকদের কুচকাওয়াজ ও শপথ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। এবং সিলেটে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারালো মালয়েশিয়া। এই হচ্ছে সংবাদ শিরোনাম। আমি শুরু করতে চাই শাম্মী আক্তার আপনাকে দিয়ে। যেহেতু এই মুহূর্তে যে আন্দোলন চলছে সেটি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের আন্দোলন, এবং তারাই অবরোধ ডাকছেন, তারাই হরতাল ডাকছেন, এবং যেই পেট্রোল বোমা ছুড়ে থাকুক না কেন উপলক্ষ এটা এই কর্মসূচির ভেতর দিয়ে তারা এই ঘটনাটি ঘটাচ্ছেন। ফলে তার দায় দায়িত্ব নানা পক্ষ থেকে বিএনপির উপরে এসে পড়ছে। বিএনপিরও বক্তব্য আছে, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, আলোচনার টেবিলে তাদেরকে ডাকা হচ্ছে না, এবং তাদেরও বক্তব্য আছে, সব ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে সব কিছুর ভেতরে এসে আন্দোলনে এসে দাঁড়িয়েছে যে এটা কি আন্দোলন হচ্ছে নাকি সন্ত্রাস হচ্ছে, এরকম একটা জায়গাতে এসে কিন্তু প্রশ্নগুলো দাঁড়িয়ে গেছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অবরোধের বিষয়ে জোট একটা সিদ্ধান্ত নেবে, খুব শীঘ্রই কোনো ধরনের সিদ্ধান্ত নেবে বলে কি আপনার জানা আছে? যে 20 দলীয় জোট যে এটা কি কন্টিনিউ করতে থাকবে নাকি তারা কোনো সিদ্ধান্ত নেবেন অন্য কোনো প্রক্রিয়াতে, যাতে এটি রাজনৈতিক আন্দোলন বলে প্রতীয়মান হতে থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে 20 দলীয় জোট মানে কি সিদ্ধান্ত নেবেন সেটা বিএনপি চেয়ারপারসন এবং 20 দলীয় জোট নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 20 দলীয় জোটের নেতৃবৃন্দ বসে সেটা ঠিক করবেন। শুধুমাত্র অবরোধের মধ্যে কিন্তু আমাদের কর্মসূচি সীমিত নেই। আপনি জানেন যে এর মধ্যে হরতালকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং আমাদের জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবারই কিন্তু বলেছেন যে আমাদের আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন। এই অবরোধ ডাকা হয়েছে শান্তিপূর্ণ অবরোধ পালন করার মাধ্যমে। এখন কারা এই সন্ত্রাস করছে, কারা এই পেট্রোল বোমা মারছে, আপনি দেখেন যে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও ধরা পড়েছে। যেমন আপনি দেখবেন মাগুরায় ধরা পড়েছে ছাত্রলীগের ওখানকার ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ফেনীতে ধরা পড়েছে আওয়ামী লীগের একজন নেতার ভাতিজা। তারপরে আপনি দেখেন যে সোহরাওয়ার্দী উদ্যানে ওনাদের যে সমাবেশ হয়েছিল আওয়ামী লীগের, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা ধরা পড়েছে। একজন বোধহয় মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার, এবং আরেকজন বোধহয় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি। এইরকম তো এখন বিষয়টা হচ্ছে যে কারা করছে এই সন্ত্রাস সেটি খুঁজে বার করবার দায়িত্ব কিন্তু সরকারের। কারণ সরকার যেভাবেই হোক 5ই জানুয়ারিতে একটি অবৈধ নির্বাচন করার মাধ্যমেই হোক আর যেভাবেই হোক তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে আছেন। সেটা মানে অবৈধ হলেও তারা কিন্তু আছেন। তো কাজেই যেহেতু তারা আছেন রাষ্ট্র ক্ষমতায়, কাজেই এই সন্ত্রাস কারা করছে এটি খুঁজে বার করবার দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে বা বিভিন্ন সংস্থা আছে এটি তাদের দায়িত্ব। সরি,
বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল 20 দলীয় জোটের ডেফিনেটলি আমাদের দায়িত্ব আছে, কিন্তু আমাদের তো এরকম কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই যাদের মাধ্যমে আমরা খুঁজে বার করব। আমাদের যে দায়িত্ব, আচরণগত দায়িত্ব তো আছে, আচরণগত দায়িত্ব আছে বলেই নেত্রী আমাদের ডাক দিয়েছেন শান্তিপূর্ণ অবরোধ পালন করবার মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাব, এই যৌক্তিক আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য। সেজন্য বারবারই আমরাও কিন্তু বলছি যে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। আমরা কিন্তু বলিনি যে এটার জন্য মানে কাউকে হামলা করতে হবে, কাউকে মারতে হবে, আমরা এটা বলিনি। আমাদের নেত্রীও বলেন কি হলে মানুষ এই আন্দোলন খুব বেশি পছন্দ করছে বলে আমার মনে হয় না, কারণ আন্দোলন কারোর জন্য স্বস্তিকর নয়, কারণ অবরোধ কারোর জন্য স্বস্তিকর নয়, দেশের জন্য স্বস্তিকর নয়, হরতাল স্বস্তিকর নয়। কি হলে আন্দোলন বন্ধ হবে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে সরকার কি ঘোষণা করলেই আপনারা এই মুহূর্তে একটি সভা সমিতির জন্য এখন পারমিশন দিলে আপনারা সভা সমিতি করতে চাইছেন? দেখুন, এখানে সভা সমিতিকে কেন্দ্র করে কিন্তু বিষয়টা কিন্তু এখানে থেমে নেই, বিষয়টা কিন্তু অনেক আগে যেতে হবে আপনাকে। আপনি 5ই জানুয়ারিতে যে একতরফা নির্বাচন করলেন, যে একটি অবৈধ নির্বাচন করলেন, যেখানে আপনি 153 জন লোককে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করলেন, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ধরনের নজির কিন্তু নেই। এই নজির আপনারা স্থাপন করলেন। তাহলে এখন যেটা করতে হবে, আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন সেটিকে আরো অনেক বেশি শক্তিশালী করা যায় কিভাবে, সকল রাজনৈতিক দল বসে সেটাকে শক্তিশালী করে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কিভাবে অনুষ্ঠান করা যায়, সেই জায়গাটাতে সেখানে সরকারি দল তাদের দায় দায়িত্ব এড়াতে পারেন না, এবং তারা যে অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে আছেন এটা না করে একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে দেয়া যায় সেটির একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই কেবলমাত্র আমার মনে হয় যে একটি শান্তিপূর্ণ এখন একটা নির্বাচন কমিশনের সংস্কার। কিন্তু আপনি তো এই যে উপস্থাপক, আপনি কিন্তু প্রথমেই বলে দিলেন যে এই আন্দোলনটা হচ্ছে কি, মানে আপনি মনে করেন না যে জনগণ এটাকে পছন্দ করছে। জনগণ যদি পছন্দ না করে তাহলে আপনি দেখেন যে 5ই জানুয়ারি আমি বলছি এই আন্দোলনের ফলে কি রাস্তাঘাট বন্ধ থাকছে? নিশ্চয়ই ক্ষতি হচ্ছে না, ক্ষতি তো হচ্ছেই। মানুষ কিন্তু চায় যে শান্তিপূর্ণভাবে থাকতে, এটাও চায় না যে কেউ অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকুক। আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আন্দোলনের কারণে যে স্কুলে যেতে পারছে না, ধরুন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে না, সেটা তো আপনি আমি সবাই সাফার করছি। না, সবাই সাফার করছে। আমরা এরকম বাংলাদেশের স্বপ্ন দেখিনি। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আমি যদি পয়েন্টে আসি তাহলে আপনার সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার কেন্দ্রিক আলোচনাটা শুরু করা, এটা হচ্ছে প্রধান একটা দাবি, এবং নির্বাচনের দ্রুততম সময় নির্বাচন দেওয়া, সেটাই কি যত দ্রুততম সময় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাই হচ্ছে। সরকার কেন আলোচনার প্রক্রিয়াতে যাচ্ছেন না? কেন আপনার দল কেন আলোচনাতে আগ্রহী হচ্ছেন না? আলোচনা করতে আপনাকে ধন্যবাদ। প্রথমবার আপনার টেলিভিশন চ্যানেলে প্রথমেই আজকে আলোচনাটা খুব সহজ হয়ে গেছে। অবরোধ চলছে, মাঝে মাঝে হরতাল হচ্ছে, নাশকতা হচ্ছে, বহু মা তার সন্তানকে হারাচ্ছে, আগুনে দগ্ধ হয়ে আহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, কিন্তু সম্মানিত সাবেক সংসদ সদস্য আমাদের বড় বোন আপা, তিনি খুব সরলীকরণ করে দিলেন যে নাশকতাটি ওনারা করছেন না, এটা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা করছেন। সেই ক্ষেত্রে তো আসলে আলাপ আলোচনা খুব বেশি কিছু থাকে না। আমি বলেছি যে কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের লোক ধরা পড়েছে। আপনি গণতন্ত্রের কথা বলছেন, তো আমি যখন কথা বলবো লাইভ টিভিতে, যদি আপনি আমার কথার মাঝখানে কথা বলেন, তাহলে আপনার যে গণতন্ত্রের দাবি সেটা ফিউটাইল প্রমাণিত হয়। গণতান্ত্রিক হন, আমাকে কথা বলতে দিন, আপনি ওনাকে বলবেন, আমাকে বলবেন, আমি আপনাকে অ্যালাউ করলে জায়গাটা দিলে তখন আপনি কথা বলবেন। ঠিক আছে, আমাদের আলাপ শুরু করলাম প্রথম দিন আজকে এই টিভি চ্যানেলে, প্রথম দিনে 15 সেকেন্ডের মাথায় যদি আপনি আমাকে আটকায় দেন, তাহলে আমার কথা বলা লাগে। আমি বলেছি যে কিছু কিছু জায়গায় আমি আপনার বাবা না, ভাই হতে পারি, বন্ধু সুলভ হতে পারি। যাই হোক, আমি আবার শুরু করছি। আপনি আলাপটি বেশ সরল করে দিয়েছেন যে আওয়ামী লীগের লোকটাই নাশকতা চালাচ্ছে, তো সেই ক্ষেত্রে তদন্তের কাজটাও আপনি করে ফেলেছেন, সরকারের তার তদন্ত করা লাগে না। তদন্তের কাজ করি না, আমি বলেছি কিছু কিছু জায়গায় ধরা পড়েছে, আমরা মিডিয়াতে দেখি। এবং আচ্ছা, তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষ কনভিন্সড, তারা নিশ্চিত নাশকতাটি যে জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামের মাধ্যমে আউটসোর্সিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত দেশে ছড়িয়ে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি সরকারেই থাকে, তাহলে আমরা পেট্রোল বোমা দিয়ে একজন লোককে পুড়িয়ে আমার লাভ কি? যেখানে অর্থনীতি আমাকে চালাতে হবে, জিডিপির গ্রোথ আমাকে মেনটেন করতে হবে, নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, এসএসসি পরীক্ষা আসছে, সেই পরীক্ষা আমার অনুষ্ঠান করাতে হবে, এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে। আপনার সব কথা যদি সত্যি ধরে নেই যে আমরা খুব অবৈধভাবে সরকারে এসেছি, সরকারে আসলেও তো দেশ চালাতে হবে, তা আমি নিজের মানুষের উপরে, নিজের সরকারে থেকে সাধারণ মানুষের বোমা মেনে লাভটা কি? কোনো লাভ কিন্তু নাই। সো এমন কোনো যুক্তি আমার মনে হয় না এখানে ব্যবহার করা উচিত যেই যুক্তির কারণে বিভ্রান্তি ছাড়া আর অন্য কিছু ছড়াবে না। বাস্তবতা হচ্ছে যে আমরা বড় হওয়ার থেকে শুরু করে এবং ঐতিহাসিকভাবে বিভিন্ন বইপত্রে
আন্দোলন বলতে যেটা বুঝাই জনগণের সম্পৃক্ততা এবং নেতা কর্মীদের উপস্থিতি। আপনি যদি আজকের এই আন্দোলন টেলিভিশন চ্যানেলের যত ফুটেজ সব নিয়ে যদি বসেন, আপনি দেখবেন যে জনগণের উপস্থিতি একেবারে শূন্যের কোঠায়, আর নেতা কর্মীদের উপস্থিতি নেই। এই যখন অবস্থা, তখন যাই করা হোক না, এটাকে নাশকতা ছাড়া তো আর কিছু বলা যাবে না। আমরা যদি সত্যি বাংলাদেশের পরিস্থিতির উত্তরণ চাই, তাহলে এটাকে আগে রিকগনাইজ করতে হবে যেটা নাশকতা। এবং আপনি অবরোধ ডাকছেন, আমি আপনাকে এখন প্রশ্ন করতে পারি, আপনি পরে এটা উত্তর দিবেন, যে অবরোধ চলাকালীন সময় একজন সাধারণ নাগরিক অথবা একজন বিএনপির শুধুমাত্র একজন অনুসারী বা আওয়ামী লীগের একজন সাধারণ অনুসারী, যারা ভোটার, নেতাও না, এমপিও না, মন্ত্রীও না, এবং সাধারণ মানুষ, তাদের কি করণীয়, অবরোধে তারা কি করবে, এটা যদি আপনি এক্সপ্লেন করে বলতে পারেন, তাইলে বোঝা যাবে যে আপনার রাজনৈতিক প্রোগ্রামটা কি। অ্যান্ড আই এম ভেরি শিওর আপনি না, আপনার থেকে আরো সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির যারা আছেন, তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে আমার কথা হয়েছে, তারা কেউই অবরোধে আমাদের করণীয় কি এটা পরিষ্কার বলতে পারেন না, আপনিও পারবেন না। তবে আমি একটু আলট্রুইস্টিক হয়ে, পজিটিভ, ইতিবাচক হয়ে একটা কথা বলতে চাই। রাজনীতির প্রতিটি পদই সংলাপ, এটা ঘটা করে করা লাগে না প্রতিদিন। এই যে আমরা এখন বসেছি, এটাও একটা সংলাপ, এটা একটা ডায়ালগ, এখান থেকেও নতুন কিছু বেরিয়ে আসতে পারে। তবে যে কোনো ধরনের সংলাপ, সেটা সমাজ নির্ভর হোক, অর্থনীতি নির্ভর হোক, রাজনীতি নির্ভর হোক, সমাজ বিজ্ঞান নির্ভর হোক, যেই সমস্যাই হোক না কেন, এই সংলাপ হওয়ার জন্য প্রথমে একটা জিনিস প্রয়োজন, একটি পরিস্থিতি প্রয়োজন যেখানে কোনো নাশকতা নেই। আমি ঐতিহাসিক একটা রেফারেন্স দিতে পারি। ইংল্যান্ডে আপনারা সবাই আইরিশ রিপাবলিকান আর্মির কথা শুনেছেন। তাদের রাজনৈতিক একটি ফ্রন্ট ছিল যেটার নাম ছিল শিন ফেইন। এই শিন ফেইন, এই আইরিশ রিপাবলিকান আর্মি কিন্তু নাশকতা করতে করতে আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু তারপরও তারা যখন নাশকতা করছিল, সেই সময়ও কিন্তু যখন সরকারের সাথে বসতো, তারা তাদের নাশকতাটাকে সিজ ফায়ার, যেটাকে বলে যুদ্ধবিরতি দিয়ে, একটি বিরতি নিয়ে এসে আলাপ আলোচনা করতো। অর্থাৎ আপনি একদিকে আমাদের বার্ন ইউনিটগুলো বাতাস আরো ভারী করে তুলবেন প্রতিদিন, পুড়ে যাওয়া মানুষের গন্ধ তাদের আহাজারি দিয়ে, আরেকদিকে আপনি সংলাপের কথা বলবেন, এটা তো হয় না। এবং আজকে একটা নতুন জিনিস এই প্রোগ্রামে পেয়েছি, এটা খুব ইতিবাচক। আমি ইতিবাচক ঠিক না, আমি বিভ্রান্ত কিছুটা। এতদিন শুনেছি তত্ত্বাবধায়ক সরকারের কথা, ওনাদের দাবি, আজকে শুনলাম শক্তিশালী ইলেকশন কমিশনের কথা। দেখুন, আমি কিন্তু এটা আমাদের দাবি বলিনি, আবারও আপনি মাঝখানে কথা বলছেন, আপনি তো সুযোগ পাবেন। বোন, একটু কথা বলতে দেন, আপনি বলছেন, কথার ভিতরে কথা হতে পারে, পয়েন্ট তুলতেই পারেন। আমার কথা হচ্ছে, এটি কি ওনার বক্তব্য নাকি এটা জাতীয়তাবাদী দলের ওনার যে শীর্ষ নেতৃবৃন্দ বা নেত্রী বেগম খালেদা জিয়া ওনার বক্তব্য? আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছি। আপনি তো দলের ব্যানারে এসেছেন। বেগম যে সর্বশেষ যে 7 দফা দিয়েছিলেন যে প্রচার, তাতে কিন্তু তত্ত্বাবধায়ক শব্দটা ছিল না, নির্দলীয় নিরপেক্ষ ছিল। এক্স্যাক্টলি, আমি তো ওই জায়গাটা বিভ্রান্ত, কারণ 5ই জানুয়ারির কথা বারবার তোলা হচ্ছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ওনাদের একটা ইস্যু ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন জননেত্রী শেখ হাসিনা ওনাকে উদাত্ত চিত্তে আহ্বান জানিয়ে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার হবে, তবে জনপ্রতিনিধিত্বশীল তত্ত্বাবধায়ক সরকার হবে। অর্থাৎ এমপিরা তারা মিলে তত্ত্বাবধায়ক সরকার বানাবে, প্রয়োজনে বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে, আরো অনেক মন্ত্রণালয় নিবে, সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন। তার মানে কি, ওনার প্রত্যাখ্যানের মূল ইস্যুটা ছিল তত্ত্বাবধায়ক সরকার। এখন সেখান থেকে এতদিনের আন্দোলনের ধারাবাহিকতা বা নাশকতার ধারাবাহিকতা থেকে হঠাৎ করে শক্তিশালী ইলেকশন কমিশন, আই এম নট রিয়েলি শিওর যে ওনাদের এই দাবি দেওয়াগুলো কতটা স্টেবল ইটসেলফ। আমি যেটা বলতে চাচ্ছি, যে ওনারা যে এক জায়গা থেকে এক জায়গায় শিফট করে, ওনাদের দাবি দেওয়া সম্পর্কে আপনারা শিওর না বলেই কি আলোচনা শুরু হচ্ছে না? না, সেটা তো না, আরো কারণ আছে, বলে দিই কেন আলোচনা শুরু হচ্ছে না, এবং হবেও না হয়তো বা, যদি ওনারা পারেন, সদিচ্ছা থাকেন। আমরা বলে দেন, আওয়ামী লীগ একটি পুরানো দল, 1971 সালে স্বাধীনতার আগের থেকে সবসময় পশ্চিমা পাকিস্তানি জান্তার সাথে আমাদের আলোচনা সংলাপ করার চেষ্টা করা হয়েছে, গণতন্ত্র এই দেশে আসে, কিন্তু আমরা পারিনি, কিন্তু সংলাপ চলেছে, আমরা সংলাপে বিশ্বাস করি। যদি অর্থবহ সংলাপ করতে হয়, তাহলে 1971 সালের স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, জাতীয় 4 নেতার হত্যাকাণ্ড, মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, কর্নেল তাহেরের হত্যাকাণ্ড, শাহ এম এস কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ড, আসানুল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড, 21 আগস্টের গ্রেনেড হামলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে, এবং পরবর্তী জঙ্গিবাদের উত্থান এবং অন্যান্য যত সন্ত্রাসমূলক কাজ হয়েছে সেসব বিষয়, প্লাস 1971 সালে জামায়াতে ইসলামী এবং তার দোসর আল বদর আল শামস এবং রাজাকারদেরকে নিয়ে রাজনীতি তারা কিভাবে করবেন বা তাদের স্ট্যান্ড পয়েন্ট কি, এবং যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তাদের স্ট্যান্ড পয়েন্ট কি, এসব ব্যাপার পরিষ্কার করে আসলে হয়তোবা একটা দীর্ঘস্থায়ী অর্থবহ সংলাপ হতে পারে। এছাড়া সংলাপের নামে সংলাপ হবে, কিন্তু সেই সংলাপ থেকে যেই ফলাফলই আপনি মনে করেন যে পাবেন,
তা কোনোদিনও দীর্ঘস্থায়ী হবে না এবং জুনায়েদ সাকি, ভবিষ্যতে আপনার কাছে আরো কি মনে ভয়াবহ হচ্ছে যে এই পরিস্থিতিতে ওনারা তো বলছেন যে এতগুলো পয়েন্ট না মিললে সংলাপ হবে না, ওনারা বলছেন আগে নির্বাচন, পরে নির্বাচন কমিশনের সংস্কার, দ্রুততম সময় নির্বাচন দেওয়া, পরে বাকি, মানে নির্বাচন হলেই যদি সংকটের সমাধান হয় সেটাই নিয়ে তারা আলোচনা করছেন এবং ডিফারেন্স যেটা ছিল সেটা থাকছে বরঞ্চ বাড়ছে। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আসলে সংকটের আশু সমাধান কেউ দেখছে না, আপনি দেখছেন কিনা, বা আপনার কাছে কোনো ওয়ে আউট আছে কিনা জানেন না? ধন্যবাদ আপনাকে। সমাধানের পথ কি, যদিও আপনারা মেজর প্লেয়ার। আপনাকে ধন্যবাদ। না, যেভাবে সংকটের আশু সমাধান এখানে নেই, তেমনি ঠিক মানুষ দেখতে পাচ্ছে না এবং আমি তো এটা আসমান থেকে নামিয়েও আনতে পারবো না। সুতরাং সমাধান যদি আমরা খুঁজতে চাই তাহলে আসলে সম্ভবত আমাদের এই রাজনৈতিক প্রক্রিয়া, সেটা যত ন্যাক্কারজনকই হোক, যত খারাপ হোক, যত সহিংস হোক, যত মানুষের জন্য ভয়াবহ একটা মানে পরিণতি নিয়ে আসুক, তারপরও এর মধ্যেই আমাদের হয়তো খুঁজতে হবে। সে কারণেই আবারও এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা। আসলে মানে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, শাসন ব্যবস্থার মধ্যে এবং অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সবকিছুর মধ্যে আমরা সংকট, নানা ধরনের সংকট কিন্তু আছে এবং তার নানান রূপ আমরা বিভিন্ন সময় দেখতে পাই এবং ঠিক এই নিকট সময়ের মধ্যে আমরা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মধ্যে সেটা আরো প্রকটভাবে দেখতে পেয়েছি। এবং 5ই জানুয়ারি নির্বাচন যে একতরফা হয়েছে, এটা যে মানে কি বলে যে অংশগ্রহণমূলক হয়নি, এটা যে একটা প্রহসনমূলক হয়েছে, সেটা তো আসলে আমরা আর কত বিতর্ক করবো? এই বিতর্ক শুধুমাত্র এটা কেবল প্রহসনমূলক এই কারণে বলছি যে আমি বলছি প্রহসনমূলক এই অর্থে যে এটা কেবলমাত্র ভোটের উপস্থিতি কিংবা এটা কেবলমাত্র মানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন সেটা সেই বিবেচনা থেকেই নয়। প্রথমত একটা নির্বাচন যখন আপনি বলবেন গণতান্ত্রিক নির্বাচন, তখন তো এই মানদণ্ডগুলো দল না গেলে কি করবেন? না, কোনো দল না গেলে না, আপনি না যাওয়ার আয়োজন যদি না করেন, আমার কথাটা আবার একটু শেষ করতে দেন, সেটা হচ্ছে যে আপনি যদি খেলার মাঠের সমস্ত নিয়ম কানুন নিজের কাছে নিয়ে, রেফারি থেকে শুরু করে আইন কানুন সব নিজের কাছে নিয়ে তারপর বলেন যে খেলতে আসো, তাহলে তার খেলা হবে না। সেটা তো, সুতরাং এটা কোনো দল আসেনি কথাটা একমাত্র সত্য নয়। 15 ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচনে আওয়ামী লীগ যায়নি, তাহলে কি সেই নির্বাচন বৈধ হয়ে গেছে? কাজেই মানে অর্থাৎ রাজনৈতিক দিক থেকে টেকনিক্যালি তো 2015 সালের নির্বাচনও বৈধ, তার অধীনেই তো পার্লামেন্টে আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার করে সেটা দিয়ে 2006 সাল পর্যন্ত চলা হয়েছে, তাহলে সেটা কি বৈধ ছিল রাজনৈতিক দিক থেকে? আওয়ামী লীগ কিন্তু সেটা কালো দিবস হিসেবে 15 ফেব্রুয়ারি বহুদিন পালন করেছে। কাজে এই বিষয়গুলো আমরা যেন বিস্তৃত না হই। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আসলে 5ই জানুয়ারি নির্বাচনটা প্রহসনমূলক এই দিক থেকে, প্রথমত আমি বললাম যে জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই কিংবা সকল পক্ষের অংশগ্রহণের ভিত্তিতেই একটা গণতান্ত্রিক নির্বাচন হয়। তাহলে সেটা হয়নি, যখন আপনি এটাকে গণতান্ত্রিক বলবেন তখন এটা প্রহসনমূলক হবে। কিন্তু আমি আরো প্রহসনমূলক, কেবল সংসদের চেহারার দিকে তাকিয়ে দেখুন না, জাতীয় পার্টিকে নিয়ে যে খেলা হয়েছে এবং জাতীয় পার্টির আজকে যে অবস্থানটা দাঁড়িয়েছে সেটা দেখলেই তো আজকে এর প্রহসনমূলক চেহারাটা দেখা যায়। অর্ধেক সরকারে, অর্ধেক বিরোধী দলে কে যে কি চেহারা তার, এবং তারপরে আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন যে আওয়ামী লীগ বিএনপি ফেল মেরেছে, এখন তিনিই নাকি একমাত্র বিকল্প। বাংলাদেশে 1990 সালে কিন্তু সেটেল হয়ে গেছিল জাতীয় পার্টির ভবিষ্যৎ কি, 71 সালে যেমন জামাত ইসলামের ভবিষ্যৎ সেটেল হয়ে গেছিল। কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের এই প্রধান দুই বড় দল আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব এবং ব্যর্থতা, যে বাংলাদেশে জামাত ইসলামী এখন একটা ফ্যাক্টর এবং বাংলাদেশের জাতীয় পার্টি এখন বলে যে তারাই নাকি ভরসা। যাই হোক, আমি যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 5ই জানুয়ারি নির্বাচনটা মানে অগণতান্ত্রিক নির্বাচন, অংশগ্রহণ হয়নি। এখন এর বিরুদ্ধে কিন্তু জনগণের একটা বিক্ষোভ আছে, এই স্বীকৃতিটা আপনার থাকতে হবে। আপনি যদি বলেন যে না আমি তো দেশ ভালোই চালাচ্ছি, আমি তো উন্নতি করছি, কাজেই আর কি সমস্যা কি, তাহলে তার গণতন্ত্রের দরকার নাই, তাহলে তার কোনো নির্বাচনের দরকার নেই যে আমি উন্নতি করছি বলে চিরকাল ক্ষমতা থাকা যাবে। এটা তো কোনো যুক্তি না। যুক্তি হচ্ছে আপনি উন্নতি যেটা করছেন সেটার বিচারটা জনগণ করবেন, এবং জনগণ বিচার করার জন্য নির্বাচন একটা মাধ্যম, আরো অনেক মাধ্যম আছে, কিন্তু নির্বাচনই একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য মাধ্যম। তাহলে নির্বাচনটা লাগবে, এবং এই নির্বাচনটা ঠিক মতো হয়নি, সে নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ আছে। এই অসন্তোষটার বিরুদ্ধে আমাদেরও আন্দোলন আছে, অসন্তোষ নিয়ে, এবং এই সরকারের এই নির্বাচন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা জিরো আওয়ারে। আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে। আমি যে কথা জুনায়েদ সাকি বলছিলেন যে আওয়ামী লীগ বিএনপি কেউই মূল পলিটিক্যাল ইস্যুটাকে ডিল করছে না, এই বিষয়টি রাশিদ রহমান আপনি একমত? জি, জুনায়েদ সাকি যেটা বলছেন আমি এটার সাথে একমত না। আমি জুনায়েদ সাকি সাহেবের কথায় একটা জিনিস অনুভব করতে পারি যে ওনার ভিতরে যথেষ্ট বেদনা আছে, কষ্ট আছে, এটা আমিও শেয়ার করি। কারণ আমরা তো বাংলাদেশের স্বপ্নটা আসলে একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখেছি। আমি
আই ফিল আমি ওনার সাথে কিছুটা শেয়ার করতে পারি উনি কোন জায়গা থেকে আসছেন। তবে আমি শুধু জুনায়েদ ভাইকে এটুকু বলতে চাই, ওনার অ্যানালিসিসে কিছু কিছু ত্রুটি আছে। 15ই ফেব্রুয়ারির নির্বাচন একটি বিরল ঘটনা। আমি প্রায় বলি যে দৈনিক বিরল নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকার সকল প্রুফ রিডার সাংবাদিকদেরকে ওই সময় ডামি ক্যান্ডিডেট হিসাবে প্রতি জনে 20,000 টাকা করে দেওয়া হয়েছিল এবং তৎকালীন সম্পাদক দৈনিক বিরলের আবু নাসের সাহেব এই টাকার ভাগাভাগি ঠিকমতো করেননি বলে ওই পত্রিকার সকল কর্মকর্তা কর্মচারীরা এই নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী সাহেবের বাসা, যেটা তৎকালীন শান্তিনগরের চ্যানেলের অফিসের পাশে ছিল, সেখানে হট্টগোল মারামারিও হয়েছিল। পরবর্তীতে এটা নিয়ে প্রেস কনফারেন্স হয়েছিল। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 1996 সালের যে নির্বাচন, তার সাথে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মৌলিক পার্থক্য হচ্ছে, এটা ঠিক বিএনপি 5ই জানুয়ারি নির্বাচনে আসলে খুবই ভালো হতো, আমরা চেয়েছিলাম, আমরা এখনো চাই আগামী দিনের নির্বাচনে বিএনপির আসা উচিত। কিন্তু পার্থক্য হচ্ছে এই যে 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি নিজে অ্যাবস্টেইন করেছে। ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্টেইন। এটা একটি গণতান্ত্রিক প্র্যাকটিস, গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিকভাবে বেগম খালেদা জিয়া তার ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, সেন্ট্রাল কমিটি কারোর সাথে কথাবার্তা না বলে এককভাবে বিএনপির সকল কোটি কোটি অনুসারীদের হয়ে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি নির্বাচন করবেন না। এটি তার পক্ষ থেকে একটি গণতান্ত্রিক সিদ্ধান্ত। কিন্তু আওয়ামী লীগের সুযোগ থাকা সত্ত্বেও এই নির্বাচনকে আপাত দৃষ্টিতে খুব অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেখানোর জন্য আমরা ডামি ক্যান্ডিডেটও দেইনি, ডামি দলও নিয়ে আসিনি। যে নিজ ইচ্ছায় এসেছে সে করেছে। কিন্তু 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে 82টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং শত শত ডামি ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। তাদের চেষ্টাই ছিল সরকারে থেকে যাওয়ার। আমার কথা হচ্ছে, জুনায়েদ ভাইয়ের কিছু অবজারভেশন আছে, ওগুলো আমি রেসপেক্ট করি, যে হ্যাঁ আরও অংশগ্রহণমূলক হোক। আমি প্রথমে স্বীকার করিলাম বিএনপির থাকা উচিত ছিল, আগামী দিনেও তাদেরকে রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে। সমস্যাটা হচ্ছে 2015 সালে বাংলাদেশ আর্থসামাজিকভাবে সমস্ত পৃথিবীর কাছে যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস, তেল, 19,500 বর্গ কিলোমিটার আয়তনের বঙ্গোপসাগরের জায়গা সব কিছু মিলিয়ে, এবং সবচেয়ে বড় কথা আমাদের মানুষের অদম্য স্পৃহা, তার যে সম্ভাবনা, সব কিছু মিলিয়ে পৃথিবীর অন্যান্য বর্ধনশীল উন্নত সভ্য দেশের কাছে আমাদের যে প্রাসঙ্গিকতা, তার কারণে আপনি এই মুহূর্তে কোনো অবস্থাতে সেই আগের যে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ প্রতিনিধিত্বশীল নয়, এই ধরনের সরকার যেতে পারবেন না। এবং ইয়াজউদ্দিন সাহেব যেদিন রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দুটি একসাথে হলেন, সেদিন থেকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কোয়েশ্চেনেবল হয়ে গেল। এখন উনি বলছেন যে ইলেকশন কমিশনকে স্ট্রং করার কথা। আমি কিন্তু একটু আগে বললাম, বেশ কয়েকটা ইস্যু বলেছি সংলাপ করার জন্য। ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে গেলেও তো একই কথা আসবে, কারণ এখানে রিপ্রেজেন্টেশন একটা আছে, যেটাকে আমরা কি বলি, আরপিও বলি, এবং এখানে কোড অফ কন্ডাক্ট আছে। অর্থাৎ আপনি যে 71 সালে যুদ্ধাপরাধী জনাব মতিউর রহমান নিজামীকে একটি দণ্ডে দণ্ডিত করলেন, বা দেলোয়ার হোসেন সাইদিকে করলেন, বা গোলাম আজম সাহেবকে করলেন, বা কামরুজ্জামান সাহেবকে করলেন, জামায়াতে ইসলামী অথবা বিএনপি জাতীয়তাবাদী দল যখন জোট হিসেবে ইলেকশনে যাবেন, তখন কোড অফ কন্ডাক্টটি কি হবে? সেখানে কি তারা দণ্ডিত আসামির মুক্তি বা মাফ করার দাবি তুলে নির্বাচন করবেন? এগুলো নিয়ে তো আলাপ করতে হবে। এত মোটাটাকে চিন্তা করলে তো আপনি প্রবলেম করে সলভ করতে পারবেন না। অর্থাৎ আমি আপনাকে যে কথাগুলো বলতে চাচ্ছি, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমাকে একটু শেষ করতে দেন, ইট উইল বি ক্লিয়ার। আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক প্রক্রিয়া এমনভাবে রচিত হতে হবে যাতে করে কোনো অবস্থাতেই, যেই কারণে 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করে একটি স্বাধীন দেশ এনেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেটি যাতে আর কোনোদিন হুমকির সম্মুখীন না হয় সেটিকে মাথায় রেখে সংলাপ করতে হবে। আমি অন্য কথাগুলো উত্তর দিতে পারি না, আমাদের সময় খুবই কম, কিন্তু আমি বলি সময় কম, আমি তাহলে অন্যদিকে সময় দিতে পারবো না। একটু আসি না, আমি স্বামী একটা কাছে ঘুরে আসি। স্বামী একটা আপনার কাছে কি মনে হচ্ছে, উনি যেটা বলছেন গুলি করার কথা একটু বলে দেবেন, এটা খুব ভাইটাল ছিল। কি কথা? আচ্ছা, জুনায়েদ সাকি ভাই গুলি করার ব্যাপারে প্রসিজারের কথা বলেছেন, ওনার এখানে একটু ভুল আছে। কোন ব্যক্তির জান রক্ষা করার সময় একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেই পরিমাণ ফোর্স ব্যবহার করা উচিত বলে তিনি মনে করবেন, ওই অবস্থায় তিনি ব্যবহার করতে পারবেন, আইনে কোনো বাধা নেই। তবে ফিউজিটিভ যিনি পলাতক আসামি, তাকে ধরার ক্ষেত্রে উনি যেটা বলছেন, ওনার কথায় যেটা মনে হচ্ছে যে পেট্রোল বোমা নিয়ে একটা লোক একটা বাসের পিছনে দৌড়াচ্ছে, একজন বিজিবি সদস্য বলে ভাই তুমি দৌড়ায়ও না, পেট্রোল বোমা ফেলে দাও, তারপর তিনি গুলি করবেন, সেটা তো হবে না। কারণ পেট্রোল বোমাটি লক্ষ্যে পড়লে বাসটি অগ্নিদগ্ধ হবে, লক্ষ্যভ্রষ্ট হলে বিজিবির সদস্য নিজে হতাহত হতে পারেন। সেই জায়গায় সংবিধান তাকে অধিকার দিয়েছে অন্য আরো 10 জনকে রক্ষা করা এবং নিজেকে রক্ষা করার জন্য যতটুকু বল সে প্রয়োগ করতে পারে সে করবে। আমাদের সুধীজনরা, আপনি কি মনে করছেন যে আপনার কাছে কি মনে হচ্ছে যে ওনার বক্তব্য, রাশেক রহমানের বক্তব্যে আপনি কি ভিন্ন মত কোথায় আপনার?
দেখুন উনি যেটা বললেন যে আসলে ভিন্নমত তো সব জায়গাতেই আমাদের আছে পুরোটাই, এবং পুরোটাই ভিন্নমত এই জন্য যে ওনারা তো আসলে মানে ডিক্টেটরশিপ চালাচ্ছেন, মানে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ওনাদের হাতে নিয়ে, রাষ্ট্রের সকল কাঠামোগুলিকে ওনাদের হাতের মুঠোয় নিয়ে জনগণের বিরুদ্ধে ওনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি দেখুন উনি যেটা বললো যে মানে যে পেট্রোল বোমা মারে তাকে মানে গুলি করতে হলে মানে অপেক্ষা করার সুযোগ নাই, কিন্তু আপনি দেখেন ছাত্রদল নেতা জনি খিলগা থানার, তাকে যখন মানে গুলি করা হলো, বুকের মধ্যে 15টা গুলি করা হলো, এটা কি পেট্রোল বোমা মারার সময় মানে গুলিটা করা হয়েছিল? এটা কি মানে রাষ্ট্রের সংবিধান আমাকে অনুমোদন করে? আমার মনে হয় না আমার রাষ্ট্রের সংবিধান আমাকে। প্লিজ আপনি একটু চুপ থাকুন, আপনি অনেকক্ষণ বলেছেন। আরেকটা বিষয় আপনি বলেছেন যে আপনারা মানে অন্য কোনো দলকে আনেননি, বিএনপি এটা করেছে 96 সালে, ওটা করেছে 96 সালে, কিন্তু আপনারা কোনো রাজনৈতিক দলকে আনেননি। বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্ব দেখছে যে মৎস্যকুমারীর মতো প্লিজ আমাকে বলতে দেন, মৎস্যকুমারীর মতো একটা মানে রাজনৈতিক দল, মৎস্যকুমারী দেখবেন অর্ধেক হচ্ছে মাছ আর অর্ধেক হচ্ছে মানে মানুষ, সে মৎস্যকুমারীর মতন এই যে জিন্দা লাশ রওশন এরশাদ, এটা বিরোধী দলীয় নেতা, এটা কি হয় নাকি? এটা রাজনৈতিক দলের মানে বাংলাদেশের মানে সংসদে রাজনৈতিক দলের প্রধান হিসেবে যেটা জোনায়েদ সাকি বলেছিলেন যে 90 সালে নির্ধারণ হয়ে গিয়েছিল জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, আজকে সেই জাতীয় পার্টির প্রধান কিনা বলছেন যে আমরাই হচ্ছি বিকল্প। তো সেই জায়গায় আপনারা নিয়ে গেছেন, না সেটা উনি করেছেন, কিন্তু আমি আমার বক্তব্যটা ক্লিয়ার করছি, সেটা হচ্ছে না উনি যদি একই গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে এসএসসি পরাস্ত ভোট দিয়েছে এর আগে প্লিজ। তো আপনারা সেই রকম একটা রাজনৈতিক দলকে নিয়ে আসলেন, আর বাংলাদেশের মানুষ কি বসে বসে এই মিস্টার ম্যাঙ্গো চকলেট খায় যে বাংলাদেশের মানুষ কিছু বোঝে না? আপনারা কি করছেন? আপনারা সংবিধান সংশোধনের নামে আপনারা কি করে মানে ক্ষমতাকে মানে কুক্ষিগত করবেন, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার দুরভিসন দিয়ে এসেছেন আপনারা। এবং আজকের প্রধানমন্ত্রী কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য এই সংবিধান সংশোধন করে তারা কি বলছেন, 2019 সালেও ওনাদের নেতা মোহাম্মদ নাসিম বলেছেন 2019 সালেও নির্বাচন হলে সেই নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে, 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো এইসব। এবং মানে ওনারা সংসদেও বলেন, বিভিন্ন জনসভায় ওনারা বলেন, প্লিজ আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না, এই কথাগুলি আপনারা বলছেন। তো আপনারা তো সংবিধান সংশোধন করেছেন মানে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবিধান সংশোধন করে একতরফা নির্বাচন করেছেন, একদলীয় নির্বাচন করেছেন, আজকে আপনারা ক্ষমতাকে কুক্ষিগত করে বসে আছেন এবং রাষ্ট্রের সমস্ত বাহিনী, আপনি র্যাব বলুন, পুলিশ বলুন, বিজিবি বলুন, সমস্ত কিছুকে আপনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার নাম করে আপনি এই যে বলতেছেন যে মানে প্রধানমন্ত্রী নিজে বলে এসছেন যে কি মানে যে ব্যবস্থা নিতে হয়, মানে পুলিশ সপ্তাহে যে উনি বলে আসছেন যে যে ব্যবস্থা নিতে হয় আপনি নেবেন, এবং সমস্ত দায় দায়িত্ব আমার এই ধরনের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের মানুষ আশা করে না। এলাবোরেট করার দরকার নেই, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এই মুহূর্তে কোনো সমাধান দেখা যায়? আমি প্রশ্নটা আবার ফিরত এলাম। না, এই মুহূর্তে তো কোনো সমাধান দেখা যাচ্ছে না, কেননা আমরা যে কথাটা বলছি যে তার মানে আমাদের সামনে মানে অনিশ্চিত ভবিষ্যতে অপেক্ষা করছে। এখন পর্যন্ত তো অনিশ্চিত ভবিষ্যতের দিকে দেখছি, কারণ অ্যাপ্রোচটা যদি আপনি খেয়াল করে দেখেন যে সরকারের দিক থেকে সরকার কিন্তু এই সহিংসতার পেছনে যে একটা রাজনৈতিক সংকট আছে সেটাকে তারা অস্বীকার করছে, ফলে তারা এটাকে কেবলমাত্র আইন শৃঙ্খলার ইস্যু করছে, সেই অনুযায়ী তারা মেজার্স নিচ্ছে, সেই অনুযায়ী প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী বক্তব্য তার নীতি অনুসারে মানে সঙ্গতিপূর্ণ। কাজে এই যে কেবলমাত্র আইন শৃঙ্খলার ইস্যু হিসেবে দেখলে পৃথিবীর কোথাও এভাবে সন্ত্রাস দমন হয় নাই। কাজেই সন্ত্রাস এটার মধ্যে দিয়ে দীর্ঘস্থায়ী হয়, আমি বলছি যে সন্ত্রাস এর মধ্যে দিয়ে কেবলমাত্র দীর্ঘস্থায়ী হবে। আর রাজনৈতিক সংকট যেটা আছে, যেটা আমি আগেই বললাম, এটা অত্যন্ত জেনুইন। বাংলাদেশের কেবলমাত্র একটা নির্বাচন হলেও এই প্রসঙ্গটা আমরা নির্বাচন কেন্দ্রিক যে একনায়কত্ব এখানে আমাদের কায়েম হয়ে আছে, দ্বিদলীয় একনায়কত্ব, সেই দ্বিদলীয় একনায়কত্বের বিরুদ্ধে কিন্তু আমরা আগেও কথা বলেছি। এখন এটা দ্বিদলীয় একনায়কত্ব থেকে একদলীয় একনায়কত্বের দিকে যাচ্ছে, এবং এই যাওয়াটা বাংলাদেশের ক্ষমতা কাঠামোর মধ্যেই নিহিত। যে কথাটা উনি বললেন আমি একটু সংক্ষেপে উত্তর দিই যে বিএনপি অ্যাবস্টেইন করেছে, এবার আওয়ামী লীগও কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনে অ্যাবস্টেইন করেছিল। ওইটার মধ্যে কত রকম ভুয়া ক্যান্ডিডেট ছিল কি ছিল না ওই পার্থক্য কার্যকর মৌলিক চরিত্রের পার্থক্য করা যায় না, সেটাও চরিত্রের বিরাট বড় পার্থক্য। 15 ফেব্রুয়ারি বাড়ি আপনি ছেড়ে গেলেন, আমি আপনার বাড়ি দখল করলাম না, বেগম জিয়া ইলেকশনটা দিয়েছিলেন, ওনার কথা দখল করলো। ইলেকশন দেন জুনায়েদ ভাই, আপনি যখন একটা দেশ জাতি নিয়ে কথা বলবেন অনেক ফাইনাল অ্যানালিসিস প্রয়োজন আছে। আমি সরি, আপনার মতের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমার মতটা আপনি শুনুন। আমিও শ্রদ্ধাশীল, বাট আপনি স্থূল বিশ্লেষণ করলে হবে না। অবশ্যই পার্থক্য আছে, বিরতি নেই প্রিয় দর্শক, আপনার ধারণা যে স্থূল বিশ্লেষণ অবশ্যই না, আপনার আপনি জাজমেন্টাল হতে পারেন। আমি তো দাবি
আমরা শেষে পৌঁছে গেছি। আমি জুনায়েদ থেকে আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনার সাজেশন কি, সমস্যা সমাধান করতে গেলে কি সরকারকে কি করতে হবে, বিএনপিকে কি করতে হবে? না, 10 সেকেন্ডের প্রথমত আগের কথাটাই ফিরি। সেটা হচ্ছে যে আসলে যে কথাটা উনি বললেন যে এটা স্থূল বিশ্লেষণ, আসলে এই যে মানে 15ই ফেব্রুয়ারি যেমন একটা স্থূল নির্বাচন ছিল, 5ই জানুয়ারি নির্বাচন স্থূলভাবেই একটা মানে কি বলে অগণতান্ত্রিক নির্বাচন হয়েছে, অংশগ্রহণহীন নির্বাচন হয়েছে, এবং এর মধ্যে দিয়ে গণতন্ত্রের যে মিনিমাম স্পিরিটটা সেটা প্রকাশিত হয়নি। ফলে এইটার যে মৌলিক চরিত্রগত দিক, মানে অর্থাৎ একতরফা অংশগ্রহণহীন, এই চরিত্রটা দুটো নির্বাচনের মধ্যেই প্রকাশিত হয়েছে। ফলে এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষের খুবই ন্যায্য বিক্ষোভ আছে, এবং এই একটা অংশগ্রহণমূলক একটা পক্ষপাতের নির্বাচন এইখানে দাবি করা এটা জনগণের একটা ন্যায্য অধিকার। এখন সেটা কি প্রক্রিয়ায় হতে পারে, তার জন্য কি ধরনের পরিবর্তন দরকার, নির্বাচন দরকার না, প্রথমত যে পরিবর্তনগুলো বাংলাদেশের দরকার সেই পরিবর্তনে বিএনপির দাবি আমরা আগেই বলেছি যে অত্যন্ত আংশিক, কেবলমাত্র একটা নির্বাচন যেটার মধ্যে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। আমি শেষ করি, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গেলে কিন্তু আবারও একই প্রশ্ন পরবর্তী নির্বাচনে আসবে। সে কারণে আমরা বলছি যে এই স্থিতিশীল গণতন্ত্রের একটা ব্যবস্থার জন্য আমরা যেসব প্রশ্ন তুলছি, একটা গণতান্ত্রিক সংবিধানের প্রশ্ন, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থার প্রশ্ন, এই যে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা, এই যে ক্ষমতার একটা পুনর্বিন্যাস, তার জন্য একটা আমাদের জাতীয় একটা নতুন একটা চুক্তি দরকার, নতুন একটা মানে সামাজিক চুক্তি দরকার, রাজনৈতিক চুক্তি। এখন এক্ষেত্রে আজকে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, আমি শুরুতেই বলেছি যে এই যে সহিংসতা চলছে, একটা অচল অবস্থা চলছে, এর পেছনে কিন্তু একটা রাজনৈতিক সংকট আছে। এই সংকটটা অ্যাড্রেস না করায় সরকার দায়িত্বে আছে, কাজেই সরকারকে উদ্যোগ দিতে হবে। শামীম আক্তার, আপনি কি মনে করেন জয়েন্ট সেকশন একমত যে এইটা সরকারকে উদ্যোগ দিতে হবে এই একটা জাতীয় বৃহত্তর সংলাপের জন্য? উনি কিন্তু অনেক ইস্যু নিয়ে বলছেন, আপনারা শুধু নির্বাচনের কথা বলছেন, আপনি কিন্তু তার সঙ্গে একমত যে জাতীয় একটা জুনায়েদ সাকির সঙ্গে কি একমত কিনা আপনার বক্তব্য? না, শুধুমাত্র রাজনৈতিক দলকে নিয়েই মানে আলোচনা করতে হবে, সেটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনি সুশীল সমাজকেও এখানে অন্তর্ভুক্ত করতে পারেন। সেটি একটি জাতীয় সংলাপের জন্য, যেটি জুনায়েদ সাকিব বললেন, সেরকম একটি সংলাপের উদ্যোগ যদি নিতে হয় সেটা সরকারকেই নিতে হবে, এবং সকল প্রধান প্রধান রাজনৈতিক দল যেগুলি আছে তাদেরকে নিয়ে আলোচনায় বসে যত আমাদের দাবি খুবই পরিষ্কার। যেহেতু 5ই জানুয়ারি একটি অবৈধ নির্বাচন এই সরকার অনুষ্ঠান করেছে, একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠান করেছে, সেই জন্য, এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে, মানুষ কিন্তু ভোট দিতে যেতে পারেনি, এবং আমরা যেটা দেখেছি প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি কেউই কিন্তু ভোট দিতে পারেনি। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন, এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের এই তকমা থেকে আওয়ামী লীগকে, এই কলঙ্ক তিলক থেকে মুক্তি পেতে হলে যেটা করতে হবে যত দ্রুততম সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। দলের কি সিদ্ধান্ত এই পরিস্থিতিতে? প্রথমে 91, 96, 2001, 2008 প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি ভোট পেয়েছে, যদিও আমি জাতীয় পার্টির সমর্থক না, বাট আমি মনে করি গণতান্ত্রিক ভাবে পেয়েছে। এটা নিয়ে কথা বলাটা এটা গণতন্ত্রের ব্যত্যয়। কিন্তু এই যে সংলাপের ব্যাপারে বলুন। সংলাপের ব্যাপারে প্রথমেই বলতে চাই যে বর্তমানে যে সমস্যাটি, এটি রাজনীতির মুখোশে একটি নাশকতা ছাড়ার কিছুই না। আব্রাহাম লিঙ্কন বলেছেন, those who deny liberty to others they themselves do not deserve liberty। অর্থাৎ যারা অন্যের মুক্তি, স্বাধীনতায় বাদ সাধে, তাদের মুক্তি এবং তাদেরকে স্বাধীনতা দেওয়ার কোনো কারণ নেই, তাদেরকে দমন করতে হবে। গেল এক। 2 নম্বর সংলাপের ব্যাপারে বলতে চাই, মহাত্মা গান্ধী কিংবদন্তি, উনি একটা কথা বলে গেছেন, যেহেতু সময় কমে সংক্ষেপে বলছি, ডায়ালগ কম্প্রোমাইজ ইজ অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। অর্থাৎ সংলাপ মানে দেওয়া নেওয়ার ব্যাপার, বাট উই ক্যানট কম্প্রোমাইজ অন ফান্ডামেন্টালস। অর্থাৎ মৌলিক ব্যাপারগুলোর উপরে, দেশের স্বাধীনতা, দেশের পরিচয়, আমাদের জাতির পিতা, আমাদের অন্যান্য যে ঘটনাগুলো, সেই জায়গায় আমরা কম্প্রোমাইজ করতে পারি না। ইফ উই ডু কম্প্রোমাইজ, ইন দ্যাট কেস ইট ইজ অনলি আ সারেন্ডার। অর্থাৎ সত্যের কাছে, ন্যায়ের কাছে আমরা আত্মসমর্পণ করলাম। আমি একটু বলি, এমন কোন সংলাপ করা যাবে না যেই সংলাপ সত্যের উপরে নয়, যে সংলাপ মিথ্যার উপরে, এমন কোন সংলাপ করা যাবে না যা অন্যায়কে বৃদ্ধি করে। এমন কোন সংলাপে যাওয়া যাবে না যেখানে এই 39 জন মৃত ব্যক্তির যারা মেরেছেন তাদেরকে মাফ করে দিয়ে এসে সংলাপের ফল আমাদেরকে ভোগ করতে হবে। অর্থাৎ মানে ইম্পিউনিটির সংলাপে যাওয়া যাবে না, বিচারহীনতার সংলাপে যাওয়া যাবে না। সুতরাং সংলাপ যদি হয় সেটা সময়োচিত ভাবে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চালাচ্ছেন ইনশাআল্লাহ, এবং নিশ্চয়ই আমরা নাশকতা দমন হবে, নিশ্চিত এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না। আমরা মনে করি যে সংলাপ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন।